দ্বিতীয় অংশে আসি। গত পরশু দিন 3টা মৃত্যুর খবর আসছে। আপনারা অনেকেই লিটন অধিকারী রিন্টু, ওনার নাম জানেন, রাইট? গান লেখে। তো ওনাদের পরিবারের সাথে আমার বাবা মার সাথে খুব ভালো সম্পর্ক। রিন্টুকে তার শাশুড়ি এই প্রভুতে নির্ধারিত হয়েছেন 99 বছর বয়স। আমরা শুনতে পাইছি আমাদের লাকি বৌদির মা, তিনি প্রভুতে নির্ধারিত হয়েছেন, তিনিও ভালো বয়স তিনি পেয়েছেন। ঈশ্বরের গৌরব, 100-র উপর। জয় যিশু। আমরা তাছাড়া সাথে মিসেস সাংমা, আমাদের বাদল আন্টি, তিনি প্রভুতে নির্ধারিত হয়েছেন, তারাও প্রায় 85+ বয়স, অনেক বয়স আমার। এবং ঈশ্বরকে গৌরব দিই তাদের জীবনের জন্য। মৃত্যুর পরে কি হয়? আপনারা মানুষকে কখনো ফটো হইতে দেখছেন ফটো হইতে? হ্যাঁ, মানুষ ফটো হয়ে যায় কখন? বঙ্গবন্ধুর ছবি দেখেন কখন? সব জায়গায় ফটো, রাইট? আমাদের যখন প্রিয়জন মারা যায় একটা ফটো টানানো থাকে, ফটোর উপরে ফুল ঝুলানো থাকে। ডেভিডসনে সুশীল আঙ্কেল এটা ভালো জানে, এবং যিনি এটা শুরু করেছিলেন ডেভিডসনে, আমার প্রিয় জ্যাঠা শ্বশুর, তিনিও ফটো হয়ে গেছেন, রাইট? আমরা তো সবাই একদিন ফটো হয়ে যাব, ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার মাত্র, কখন হব। কিন্তু যখন মানুষ ফটো হয়ে যায় তখন কি হয়? সাধারণত স্মৃতিচারণ অনুষ্ঠান হয়, ঠিক না? স্মৃতিচারণ অনুষ্ঠানে আইসে কি করে সবাই? কেউ খারাপ কথা বলে, হ্যাঁ, দোষ করে না, খালি গুণ প্রকাশ করে, তাই না? যখন, হ্যাঁ, আচ্ছা আরিফ, রেকর্ড হচ্ছে এটা? তখন শুধু ভালো ভালো কথা বলে, কিন্তু যাকে নিয়ে ভালো কথা বলে সে তো ফটো, তাই না? একটা ফটোর সামনে, এখানে ফটো কার ফটো আছে? এখানে কিন্তু আমাদের কেউ ফটো হইতেই পারে, হয়তো আজকে না হোক কালকে না হোক পরশু না হয় তরশু। আমরা কি সবাই নরসু, কি যেন গান আছে একটা, ঠিক আছে? এখন এখানে আসলে কিছু নাই, এটা একটা ফটো ফ্রেম মনে করি, এবং যে ফ্রেমটা সাধারণত মানুষ ব্যবহার করে স্মৃতিচারণের সময়, কেউ মারা গেলে পরে তখন। কিন্তু আসলে প্রত্যেকটা বিশ্বাসী যারা যিশুকে বহন করে, যারা যিশুর সাক্ষ্য ক্যারি করে, তারা ডিজার্ভ করে ভালো কথা শোনার জন্য। প্রভুর বাক্য এই কথা বলে যে উপদেশক তার 7 অধ্যায়, হিতোপদেশ 7 অধ্যায় 10 পদ, ধার্মিকের স্মৃতিচারণ আশীর্বাদের বিষয়। তো স্মৃতিচারণ করে যখন কেউ গত হয়, চলে যায়। কিন্তু আমরা স্মরণ করতে চাই আজকে পিকলুয়েন্টি সম্পর্কে, ওনার সামনে উনি শুনবেন আমরা কি ভালো কথা আমরা বলতে পারি। উনি যখন থাকবেন না তখন আমরা কানবো, আমরা বিভিন্ন ধরনের আফসোস করব, অনেক কথা শুনবো। কে শুনবে? ফটো রেখে, রাইট? ফটোর সামনে এসে বলবো কত ভালো ছিল তুমি যদি আজকে থাকতা, আমি এই করতাম সেই করতাম, কত বড় বড় কথা বলবো, তাই না? কিন্তু আজকে আমাদের অপরচুনিটি, আমরা যারা পিকলুয়েন্টিকে চিনি, যারা জানি, এখন আপনাদের সময়। এখন বাজে 12টা বাজতে 15 মিনিট বাকি। আমরা কেউ যাবো না এরপরে, বেশি সময় লম্বা হবে না অনুষ্ঠানটা আমি জানি, এবং তারপরে আমরা ভোজে যাব। এবং আমি অনুরোধ করব এই সবার শেষে লিলিয়ানকে আপনি ধন্যবাদ দিয়ে শেষ করবেন এবং খাবারের প্রার্থনা করবেন, এখন না, শেষে। আচ্ছা, প্রথমে কে আসতে চায়? প্রথমে কাকা আসেন, দেখি কি বলে। আপনি এখানে পিকলুয়েন্টি নাই, ধরেন এখানে পিকলুয়েন্টি নাই আপনার। আচ্ছা, ঠিক আছে। আমি তো কতটুকু সময় পাবো? আসলে ওনার সম্পর্কে আমি এত বলতে পারি, অন্য কারো বলার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, সবাই বলবে। যতদূর মনে পড়ে 1933 সালে পিকলুয়েন্টি জন্মগ্রহণ করেছেন। আমি জানি না উনি কবে জন্মগ্রহণ করেছেন, ওনার বয়স
অবগত 70-72 এরকম, কারণ বিপ্লবী আর আমার বড় বোন একসাথে পড়াশোনা করেছে, তো আমার বড় বোনের বয়স বিবেচনা করে বললাম। তো যাই হোক, বিপ্লবী সম্পর্কে বলার আগে ওনার পরিবারের সম্পর্কে, বিশেষত স্বর্গত শ্রদ্ধেয় সমীরবাবু মহাশয় সম্পর্কে আমি কিছু বলতে চাই। উনি ওনার পরিবারে বাপ চাচা যারা আছে সবচেয়ে বড়, তাই না? উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি সৈনিক হিসাবে যুদ্ধ করেছিলেন। তারপরে তিনি যুদ্ধ শেষে তারপরে তিনি ফিরে এসেছেন। ফিরে এসে বিভিন্ন সৎকর্মে নিয়োজিত ছিলেন। এখানে যারা বরিশাল হোস্টেল থেকে যারা পড়াশোনা করেছে, বরিশাল বয়েজ হোস্টেলে আছে কেউ? হ্যাঁ, ব্যাপটিস্ট বয়েজ হোস্টেলে সেখানে পড়াশোনা করেছে কেউ আছে? আমি আছি শুধু। হ্যাঁ, বুঝি নেই। ব্যাপটিস্ট বয়েজ স্কুলের, তো তিনি হোস্টেল সুপার ছিলেন। তো হোস্টেল সুপার ছিলেন এখানে, যদিও কেউ ব্যাপটিস্টে নেই, শুধু আমি একমাত্র পড়াশোনা করেছি বয়েজ স্কুলে। সুতরাং আমি জানি যে উনি কত ভয়ঙ্কর ছিলেন। ওনার মায়ের খাই নাই হোস্টেলের পোলাপান এরকম খুব কম আছে। ভাগ্য ভালো যে আমার বাবাকে সে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতো, জানতো, চেনতো, সেই জন্য হয়তো উনি যখন আমার একটু মারছে, 2 বার মারছে, একটু আসতে মারছে। উনি বরিশাল মণ্ডলের সম্পাদক ছিলেন। আবার একজন সৈনিক, তিনি আবার বরিশাল নাট্য দলেও ছিলেন। তো সেই পরিবারের বাবুদা বড় না, তুমি বড়, সেই পরিবারের প্রথম সন্তান পিক্টোদিকে আমি বরিশাল থাকতে খুব একটা দেখি নাই, কারণ হয়তো তিনি বৈবাহিক সূত্রে বা কর্মক্ষেত্রে থাকতেন বেশিরভাগ সময়। তো পিক্টোদিকে যখন আমি বুঝতে পারলাম যে উনি এসেছেন, উনি থেকে যাবেন, উনি আর ফেরত যাবেন না। সমুদ্রের কাছে প্রথমে উঠছিল তুমি না? হ্যাঁ, ও প্রথমে ফ্লোরিডা থেকে তারপরে সমুদ্র এখানে আসছো প্যাসাডিনাতে। তো সমুদ্র একদিন ফোন করলো যে ভাই পিকলু আসছে, তো দেখাতে হয়েছে। তখন বললো যে থাকবে, কীভাবে করা যায়, কাগজপত্র কীভাবে করা যায় চেষ্টা কর। তো যাই হোক চেষ্টা করলাম, প্রভুর আশীর্বাদে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের ইচ্ছা ছিল যেখানে হয়েছে কাগজপত্র আমাদের কাছে থাকবে না, উনি সম্পদ দিলেন ফ্লোরিডা। কিন্তু বিষয়টা হয়েছে গিয়া, ঈশ্বর চিন্তা করতেছিল জোনা যাবে অমুক জায়গায়, কিন্তু জোনা নিজের চিন্তায় রওনা দিচ্ছে আরেক জায়গায়। পারছে যাইতে পারে নাই। তো ঈশ্বর চায় যেন উনি এখানে আসেন, এখানে থাকেন, সেই জন্য উনি আবার এখানে চলে এসছেন। ঈশ্বর তাকে রিটার্ন করাইছেন এবং দীর্ঘদিন আমরা একসাথে একই পরিবারে ছিলাম। তো পিক্টোদি চলে যাবে, পিক্টোদি ভাগ্যবতী, কারণ আমরাও মনে করি আমি যদি চলে যেতে পারতাম। আমার স্ত্রী তো প্রতিদিনই যায়, প্রতিদিনই বাংলাদেশে যায়। যদি এই যে সমুদ্রের সাথে যখন কথাবার্তা হয় বাংলাদেশে যায়, ফ্রান্সিসের সাথে যখন কথাবার্তা হয় বাংলাদেশে যায়। আচ্ছা, আমি আর না ডাকি আসলে, আপনারা যারা প্রস্তুত আছেন চলে আসেন, ঠিক আছে? আপনারা এক পরিবার থেকে 2 জন হইলেও কোনো সমস্যা নাই, 3 জন হইলেও সমস্যা নাই। এরপরে সুযোগ আসেন, না ডাকি, আমি ডাকলে না। ওই মিন্টু যেমন বলছে যে আমেরিকায় এসে
কিনছি, এরকম আমিও তাই। পিকলুর নাম শুনেছি। আমাদের কিছুদিন মানে এখানে থাকি আমেরিকায়, একবার শুনতে পেলাম আমাদের বাগদা ইউনিয়নে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমাদের এক খ্রিস্টান মহিলা দাঁড়াইছে, প্রতিদ্বন্দ্বিতা করতেছে। অবাক হলাম, খ্রিস্টান মহিলা আমাদের গ্রামাঞ্চলে এমন কে আছে যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারে? কারণ মোটামুটি সব চিনি তো গ্রামের, সেই আশেপাশের গ্রাম, আমার বাড়ি আসপুর, আশেপাশের গ্রামাঞ্চলে সবাইকেই মোটামুটি জানি। এমন কোন মহিলা আমার তো জানা মতো হয় না। মাথায় এলো একটা পরিবারই আছে সেখানে, অধিকারী বাড়ি, ওখানকার যে পরে খবর নিয়ে জানলাম, হ্যাঁ ঠিক ওই বাড়িরই একজন। মিন্টু বলে গেছে সমীর বাবুর কথা, সমীর বাবুর বড় কন্যা পিকলু। এ হলো সেই পিকলু। আমাদের গ্রামাঞ্চলে কোনো মহিলা, কোনো খ্রিস্টান মহিলার এমন কোনো সাহস নেই কিংবা ক্ষমতাও নেই সে আমাদের ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কমপ্লিট করেছিল। আমি যখন ছোট, অনেক ছোট, হতে হবে 7, 8, 9, 10 বছর হতে পারে, ওই সময় আমাদের গ্রামাঞ্চলে 3জন বাবুকে চিনতাম। 3টে বাবু ছিল আমাদের, তিনজনেই ব্যাপটিস্ট মণ্ডলীভুক্ত। এক হচ্ছে নগেন বাবু, 2 হচ্ছে অবতার বাবু, পরিগের বললাম না, অবতার বাবু, আর একজন ছিল ভজন বাবু। ভজন বাবু সম্পর্কে আমার জ্যাঠা। এই 3টে বাবুকে, এদের 3জনের যথেষ্ট নাম ছিল এবং এদেরকেই সাধারণত আমাদের অঞ্চলের খ্রিস্টানরা তাদেরকেই চিনত, এই 3 বাবুকে। অন্যান্য বাড়িতে তেমন কেউ ওরকম খুব মানে নাম বলার মতো ওরকম কেউ ছিল না, এই 3জনই ছিল। তো আবার অবতার বাবু আর নগেন বাবু এরা আবার সম্পর্কে শালা ভগ্নিপতি। আর এই 3জনের ভিতর একজন ছিল যিনি অবতার বাবু, ওনার আবার বিবাহ দেওয়ার লাইসেন্স ছিল। এদের 3জনকে দেখছি, আমি যখন দেখেছি তাদের তখন বয়স আমার মনে হয় 70+। আমি যে বয়সে দেখছি 7, 8, 9, 10 বছর বয়সে যখন আমি তাদের দেখেছি, তখন তাদের 3জনের বয়স 70+ হবে। আমার জ্যাঠা ভজনবাবু, উনি তো আমি দেখেছি, আমরা যখন দেখেছি উনি বারান্দায় বসা থাকতেন, কথা বলতে পারতেন না, করলাম, কারণ তোমার তখন কথাবার্তা বন্ধ হয়ে গেছে। ওনার 2জন সেক্রেটারি ছিল, অ্যাসিস্ট্যান্ট, এক হচ্ছে সুনীল আর একজন হচ্ছে সুশীল। আমরা 2 ভাই। ভজনবাবুর 2 সেক্রেটারি, উনি যেখানে যেত আমরা ইন্টারপ্রেটার, বাজার মানে করতো, আমরা বুঝিয়ে দিতাম। আচ্ছা, ও কথা বাদ। তো অধিকারী বাড়িতে অবতার বণিকের কয়েকটি সুযোগ্য সন্তান আমরা তাদের নামে চিনি। একজনের নাম, বড়জনের নাম মিন্টু বলে গেছে, বাকি হচ্ছে সুশীল অধিকারী, তারপর হচ্ছে সুধীর অধিকারী, তারপর জয়ন্ত অধিকারী, তারপর সুশান্ত অধিকারী, তারপর জয়ন্ত অধিকারী। এরা প্রত্যেকেই একটা জিনিয়াস আমাদের খ্রিস্টান সমাজে। মাইকেল সুশীল অধিকারী মেজো ভাই, সে তো মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিল আমাদের বাংলাদেশ সরকারের। তারপরে সুধীরবাবু, উনি সায়েন্স ল্যাবরেটরি নাকি বলে ওটা, একজন সায়েন্টিস্ট ছিলেন। তারপর সুশান্তদা, জয়ন্ত, এরা সিসিটিভি আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা ওয়ান অফ দি লার্জেস্ট এনজিওস, তাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। সেই পরিবারের মেয়ে পিকলু। পিকলুকে যখন কথা বলে টলে তখন কিছুটা ভাব গতি দেখতাম, ওই অধিকারীর একটা ব্যাকগ্রাউন্ড মধ্যে ওর ভিতরে কাজ করতো। সুশীলবাবুর বক্তৃতা অনেক বেশ কয়েকবার জায়গা শুনেছি এবং ওনার বক্তৃতা আমার খুব ভালো লাগতো। আর সুশান্তদা আমার খুব ফেভারিট পার্সন ছিল।
জয়ন্ত আর আমি আমরা সমবয়সী, আমরা দুজনে একই বছরে মেট্রিক পাস করেছি। তো জয়ন্ত ও অন্যদিকে, আমি আর একদিকে, কাজেই আমাদের সঙ্গে খুব যোগাযোগ হয়নি। যখন ডিরেক্টর হয়েছে তখন দু একবার দেখা হয়েছে এই। তো সুশান্ত দার সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ ছিল, কারণ আমি ওয়াইএমসিতে কাজ করতাম। সুশান্ত আমার ওয়াইএমসির প্রেসিডেন্টও ছিলেন। তো পিকলুকে ও যখন কথাটা তো বলে, অনেকবারে ওকে আমিও বলেছি, বেশ তো তুমি তো মাইকেল সুশীল অধিকারীর মতো কথা বলো, ভাব টাপ অনেকটা ওইরকম। সে হলো অধিকারীর মেয়ে, অধিকারী বাড়ির মেয়ে। তো বলার কি আর আছে, এই মেয়েটার নামই শুনেছি, এখানে বসে দেখেছি, এর বেশি তাকে কোনোদিন মানে চিনতাম না। হ্যাঁ, ওই তো ওই ডেভিডসনে গেছে। আর একটা বিষয় দেখেছি, দীপ্তির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। আর দীপ্তি কিছু এলি সম্প্রতি গত কয়েক বছর, 3-4 বছর, কিছু এলি পিকলুদির একটা ফোনে কথা বলছে, কার সাথে? পিকলুদির সাথে। আর লোক পাও না, পিকলুদির সাথে। মানে ওটা বোধ হয় তার একটা ভরসা ছিল, একটা ছিল, শক্তি ছিল। তো পিকলু চলে যাবে, দীপ্তি হয়তো অনেক অনেক মিস করবে। বেশি সময় ধরে কথা বলা ঠিক হবে না। পিকলু যাচ্ছে আবার মামা বাড়ি, মানে জোবার বাড়ি, আমার প্যারিস, যেখানে আমার চার্চ গির্জা বাড়ি। তো যদি কোনো দিন যাওয়া হয় হয়তো দেখা হবে। এবং যেহেতু একেবারে আমাদের চার্চের কাছাকাছি যাচ্ছে, আশা করব পিকলু যথেষ্ট সময় আমাদের চার্চকে আবার দেবে। এবং তার যে সে নিজেই বলেছে ধর্মতত্ত্ব একটু পড়াশোনা করেছে, ঈশ্বরের কাজে নিজেকে ব্যবহার করবে, বিচার করবে। ঈশ্বর তার সভাপতি থাকুক, তাকে অনেক ভালো রাখুক, সুস্বাস্থ্যে রাখুক, এই কামনা করি। আর দ্বিতীয়টা কার্ড দিতে আমাকে দেওয়ার জন্য এখন না দেখা নাও তো আমার মা কালকে রাতে 12 ঘন্টা কাজ করে আসছে, তারে টাইনে নিয়ে আসা হয়েছে। মা এখনও সজাগ আছে। সো মায়ের পরে তুমি বললো, সমস্যা নাই, আমি তো 2 মিনিট বলি। পিকলু আন্টি, আপনার অনেক স্মৃতি আমার কাছে আছে, তার মধ্যে একটা স্মরণীয় হলো মা আর পিকলু আন্টি প্ল্যান করছে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে সেটা আমার বিষয়, কিন্তু তারা ঘুরতে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা সবাই ঘুরতে যাব, সবাই রেডি। নিচে নামছি, নিচে নেমে দেখি আমার মা শাড়ি, সুন্দর শাড়ি পরছে, টিপ টিপ করে রেডি। আমি তো ভাবছি পার্কে ঘুরতে যাব, তোমরা শাড়ি পরছো কেন? পিকলিয়নটিও শাড়ি পরছে, সুন্দর শাড়ি পরে রেডি। এনাদেরকে নিয়ে আমি কোথায় যাবো? বললাম কি ইউকাইপার পার্কে গেলাম। বলে তুমি শুধু নিয়ে চলো, আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো। তারা পুরো ওই যে লেকের পাশে গাছের নিচে 2 সখী এরকম করে বসা, একজন এরকম করে বসা আর একজন পিছনে বসা, ওই সুন্দর শাড়ি করে ছবি তুললো। খুব শৌখিন আপনি সুন্দর শাড়ি পরতে জানেন। আমি সুন্দর শাড়ি পরলাম, আমাদের বলেন আজকে সুন্দর হয়েছে। এইটা মিস করবো আন্টি। আপনি যে মাঝে মাঝে ফোন দিয়ে বলতেন যে আমার এই ওষুধ নাই, গত 2 সপ্তাহ ধরে নাই, আমার তো প্রাণে এরকম বলে, কি বলে আপনার ব্লাড প্রেশারের খবর কি? বলে উপরেরটা একটু 200-র নিচে আছে। মানে আমি কিন্তু, আপনি তো আমার হার্ট অ্যাটাক দেবেন আন্টি, কি অবস্থা। সো বাংলাদেশে গিয়ে ওষুধগুলো যেন ঠিক মতো খাইয়েন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ, আর অপূর্ব সুযোগের জন্যও ধন্যবাদ। আমি একটু লিখে নিয়ে আসছি, বুড়ো হয়ে গেছি তো, যদি খেয়ে হারিয়ে ফেলি তাই। আমি দিদির সাথে, পিকলুদের সাথে প্রথম আমার সাথে দেখা হয় বাংলাদেশে শান্তিকুটিরে আঞ্চলিক মহিলা সংঘের মহিলা সভায়। দিদির সাথে, দিদি বরিশালের প্রতিনিধি, উনি ওখানে গিয়েছিলেন। আর প্রত্যেক আঞ্চলিক সংঘের মহিলারা এক জায়গায় জড়ো হতেন।
আর ওইখানে প্রথম দিদির সাথে দেখা, আর ওইখানে আমিও ছিলাম। আর আমার কথা আমি বলতে চাই না, আমি দিদির কথা বলব। তারপরে দিদির সাথে দেখা বরিশালে, ওইখানে জাতীয় চার্চ পরিষদের সমস্ত চার্চ থেকে মহিলা প্রতিনিধি বছরে একবার আমরা একত্রিত হতাম, ওইখানে দিদির সাথে দেখা। তারপরে ঢাকায় ওই রকমই জাতীয় চার্চ পরিষদের আন্ডারে সমস্ত মণ্ডলী থেকে মহিলাদের ক্যাম্পিং, সেইখানে দিদির সাথে দেখা। এইভাবে দিদিকে আমি দেখেছি, কিন্তু ওইভাবে দিদিকে আমি তেমন চিনি না। কিন্তু 2014 সালে আমি, আমার বড় মেয়ে অন্তু এবং অদিতি, আমরা ক্যালিফোর্নিয়া আসলাম, উইয়ার রোডে, ওইখানে থাকতাম। ওইখানে এসে দিদির সাথে দেখা। আর এই দিদির ওইখান থেকেই আমার দিদির সাথে একটু একটু করে মেলামেশা। প্রথম দিকে আমরা অনেক সমস্যার মধ্যে ছিলাম, আমি, আমার মেয়ে, আমার নাতনি, কারণ আমি চাইতেছিলাম যেন আমি চাকরি করি। আর সত্যি ঈশ্বর জুগিয়েও দিলেন চাকরি, কিন্তু আমার নাতিনটা ওই সময় 2 ঘন্টার মতো ওরে কোথায় রাখবো, কারণ আমি রাতে কাজ করতাম, মেয়ে দিনে কাজ করতো। ওই 2 ঘন্টার জন্য কাউকে দরকার ছিল। আর এই অসময়ে দিদি আমাদের সাপোর্ট করেছেন অদিতিকে দেখার জন্য। এইভাবে দিদির কাছ থেকে সাহায্য পেয়েছি। দিদিকে অনেক ধন্যবাদ দিদি, আমি এবং আমার মেয়ে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আর অদিতিকে আপনি আশীর্বাদ রাখবেন যেন অদিতি অনেক বড় হয়, মানুষ হয়, আর আমি জানি আপনি তাকে আশীর্বাদ করবেন। আর তারপরে আমি যেটা বলবো, দিদির গুণ আমি যা দেখেছি, দিদির সাথে মেলামেশা করে যতগুলো গুণ আমি দেখতে পেয়েছি আর শুনতে পেয়েছি, জানতে পেরেছি, তা হলো, প্রথম হলো তিনি একজন ভালো মা। তার 3টি সন্তান সুপ্রতিষ্ঠিত, 2 ছেলে 1 মেয়ে। তিনি তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তারপরে উনি আমেরিকায় আসছেন। একজন সুন্দর ভালো মা, এরকম ভালো মা সহজে হয় না বা পাওয়া যায় না। আমরা ওরকম ভালো মা হতে পারি না। আর উনি কিন্তু বাংলাদেশে টিচারই করতেন। আর উনি একজন যোদ্ধা, উনি নিজের জীবনে অনেক যুদ্ধ করেছেন। আমি কিছুটা ওনার সাথে মিশতে মিশতে জানতে পেরেছি। যুদ্ধ করে করে উনি বাচ্চাদেরকে মানুষ করেছেন, নিজে অনেক অর্থ করে সঞ্চয় করে তারপর উনি আমেরিকায় আসছেন। এর জন্য এর পিছনে তো অনেক টাকা খরচ হয়। আর দিদি এটা তার নিজের বাহুবলে তিনি করেছেন। এবং আমেরিকায় এসেও দিদি সেইভাবে যুদ্ধ করেছেন বেঁচে থাকার জন্য, অর্থ উপার্জনের জন্য। অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করেছেন। দিদি একজন বিশাল যোদ্ধা। আর তার আরও গুণ হলো, তিনি মানুষ হিসেবে আসলে আমরা প্রত্যেকেই যোদ্ধা, কেউ কম কেউ বেশি। আর দিদি কিন্তু অনেক বড় একজন যোদ্ধা আমি মনে করি। আর দিদির আরও কিছু গুণ আছে। দিদি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। ওনার এত সুন্দর আবৃত্তি, কবিতাই সবচেয়ে উনি ওনার বেশি সুন্দর হয়। তারপরে সুন্দর কথা বলতে পারেন। আর দিদির ব্যবহার খুব সুন্দর। আসলে আমি দিদির মধ্যে কখনো দিদিকে কিন্তু আমি রাগ হইতে দেখি নাই। আর মামা, সুশীল মামা বললেন যে একটু ওদিকেরই ভাব না, দিদি একজন টিচার ছিলেন, কিন্তু দিদির মধ্যে যে টিচার হিসেবে যে দাপট থাকার কথা, দিদির মধ্যে আমি কিন্তু সেটা দেখি নাই। দিদি যেমন শাড়ি পরা এই অবস্থায় সুন্দর কথা বললেন, ওই রকমই আমি দিদিকে দেখছি, দিদিকে রাগ হইতে দেখি নাই। তারপর দিদির সাথে অনেক কথা, মনের ব্যথা, যত দুঃখ কষ্ট, অনেক কিছু বলেছি দিদির সাথে। হ্যাঁ, সত্যি মিশতে মিশতে দিদির সাথে কথা বলতে বলতে বন্ধু হয়ে গিয়েছিলাম। এবং দিদির সাথে কিন্তু অনেক মনের কথা, মনের ব্যথা আমি শেয়ার করেছি আর নিজে হালকা হয়েছি। এজন্য দিদির কাছে আমি কৃতজ্ঞ। দিদি হাসির ছলে, দিদিকে কিন্তু আমি হাসির ছলে অনেক কথা বলেছি। আর এটা কিন্তু ভালো না। আমি কাউকে যদি আপন মনে করি, আমি তখন নেদে বলে ফেলি। আর আমার বড়দিকে আমি নেদে বলতাম, এই দিদি তুই এটা বলবি না। এই কিছুদিন আগে দিদি বলছি, তুই চুপ থাক। আমার বড়দি, আমি বলি দিদি আপনি কিছু মনে করেন না, আপনি আমার বড়দিদিকে এরকম বলতাম। দিদি বললেন না 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 না, আমি কিছু মনে করি নাই।
ওই নীলাদের অনুষ্ঠানে, ওইখানে আমি দিদিকে বলছি। এইভাবে অনেকবার আমি দিদিকে দুষ্টামির স্থলে কথা বলছি। আমি দিদির কাছে ক্ষমা চাই, দিদি আপনি কিছু মাইন্ড করবেন না। তারপর এখানে আর মাত্র 5 দিন আছেন আপনি, তারপরে বাংলাদেশে যাবেন। এই কয়টা দিন এখানে আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, এবং বাংলাদেশে গিয়ে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর জীবনযাপন করেন, এই কামনা করছি। আর যেহেতু কথা বলতে বলতে আপনার সাথে মিশতে মিশতে বন্ধু হয়ে গিয়েছিলাম, এই মুহূর্তে বন্ধুর যাওয়া মেনে নিতে পারছি না, তাই একটা গানের কলি আমার মনে পড়ছে, আমি একটু গাই এবং আমার মনের কষ্টটা কিছুটা হলেও আমি লাঘব করার চেষ্টা করতেছি। বলো না গো বিদায়ের বারতা, মনে আমার সইবে না যে এই ব্যথা। বলো না গো বিদায়ের বারতা, কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার? কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার? কার নয়নের আশা নিয়ে মন ভরাবো, কারে আমি এ ব্যথা জানাবো? মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো? কারে আমি এ ব্যথা জানাবো? দিদি, প্রথমে যখন দিদিকে জানি, আন্টি হিসেবে জানি, তারপরে একদিন একটা গিলবার্টদের মনে হয় অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে যে প্রোগ্রাম, সেখানে আমাকে দিদি বলে যে এই তুমি আমাকে আন্টি বলবা না, দিদি বলবা। তো এখন আমার স্ত্রী আমাকে বলছিল যে উনি তো আন্টি, তুমি দিদি বলবা কেন? আমি বলছি কারণ উনি আমাকে বলছে দিদি বলতে, তাই কেন? আমি ভুলে গেছি দিদি, কেন দিদি বলি। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে দিদির সঙ্গে না, এখানে যতজন আছেন আপনাদের প্রায় 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 সবার সাথে আমার এইখানে আসার পরে পরিচয়, বাংলাদেশের পরিচয় ছিল না। আর বাংলাদেশে যারা আমাকে চেনে তারা জানে যে আমি সবসময় পছন্দ করি স্মার্টনেস, সবসময় পছন্দ করি কেউ চৌকসভাবে যদি কথা বলে তারা চলে, এবং যদি সংস্কৃতি মনা কেউ থাকে। আমার জীবনের বড় দুঃখের একটা দুঃখ, আমার স্ত্রী রাবীন্দ্রিক না, হ্যাঁ, কিন্তু আমার দিদি অনেক রাবীন্দ্রিক, এবং আমার দিদি অনেক সংস্কৃতি মনা। এবং ট্রাস্ট মি দিদি, ইউ আর ভেরি স্মার্ট, অ্যান্ড আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে আমাদের জেনারেশনের যেই মেয়েরা আছে বা মহিলারা আছে তাদের শেখার অনেক কিছু আছে। এবং ইউ আর প্রিটি ইনসাইড অ্যান্ড আউট বোথ। এবং আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন এমন একটা সময় যখন আমি আপনাকে আমার প্রাণের কথা বলেছিলাম যে এইখানে মহিলাদের মিনিস্ট্রির জন্য আপনার মতন মানুষ খুব প্রয়োজন, এবং আমাদের এখানে এরকম খুব অভাব আছে এরকম প্রাণে। এবং এই যে হৃদয়টা আপনি ধারণ করেন, হ্যাঁ, এটা তো একটা ভুয়া ফ্রেম। সো এই ভুয়া ফ্রেমের কথা আমি বলতে চাই না, কিন্তু বলতে চাই যে মানুষের হৃদয়ের ফ্রেমে আপনি যেইভাবে আছেন সেইভাবে বাংলাদেশে আরও কয়েকশো গুণ বেশিভাবে
আপনি যেন ব্যবহৃত হতে পারেন। আমি স্মৃতিচারণ করার থেকে বেশি আপনাকে উৎসাহ দিতে চাই আমার জীবন দিয়ে, যে যতটা মুহূর্ত আমি গাড়িতে আপনার সাথে যে কোনো জায়গায় গিয়েছি দিদি, দ্যাট ওয়াজ আ প্রেশাস টাইম। আই হ্যাভ লার্ন অ্যান্ড আই হ্যাভ শেয়ার্ড। এবং সবাইকে সব কিছু বললে বোঝে না। আমরা মানুষেরা এমন বুদ্ধিমান, বুদ্ধি আছে কিন্তু বোধের অনেক অভাব। অ্যান্ড ওই বোধ ঈশ্বর আপনাকে অনেক দিয়েছেন। এবং আমি অনুরোধ করি, আপনি দেশে ফিরে যাচ্ছেন, মানুষ যেন বিবেকবান হয়, বোধবান হয়, সেই জন্য আপনি যেন চেষ্টা করেন। আর ইতিমধ্যে সবাই জানেন যে আমি খেতে ভালোবাসি, তাই বাংলাদেশে যাব যখন দয়া করে কলাপাতা কই মাছ আমার জন্য রেডি রাখবেন। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে সবাই সব কিছু বলেছেন। আমি কি বলবো জানি না। আমার মতো পিকলুর মধ্যে যে ছোট্ট সময় থেকে সম্পর্ক, কারণ ওর মামাবাড়ি এবং আমার মামাবাড়ি একই, যদিও পরে ঢালিরা বিক্রি করেছে না ওদের কাছে, শুধু আমার দাদু ছিল ওই একই বাড়িতে, কিন্তু আমার দাদুর আর ওর ঘর পাশাপাশি, ওদের দাদুর ঘর। ছোট সময় থেকে ওরা আসতো বরিশাল থেকে, আমরা হয়তো কোনো গ্রাম থেকে আমরা যেতাম। আমরা যখন একটু একটু বড় হয়েছি, আমার সবসময় মনে পড়ে, যাই না দেখলি তোর মনে পড়ে কিনা, আমরা একইভাবে সেই বড় পুকুরে স্নানে যাইতাম, আমরা স্নান করতাম, অনেক দুষ্টামি করতাম, একসঙ্গে সেই আম টুকাইতে যাইতাম। অনেক বড় সেই পুকুরের পাড় দিয়ে না সময় আম গাছ ছিল, সেই আম কুড়াতাম এবং আমরা অনেক আনন্দ করতাম সেই ছুটির সময়। তারপরে পিকলু বড় হয়ে ওরা বরিশালেই ছিল, কিন্তু পরে ওর বিবাহ হয়েছে। আমি জানতাম না যে ওর কোথায় বিবাহ হয়েছে। সেই বিবাহের পর আর ওর সঙ্গে আমার খুব একটা দেখা হতো না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাইতাম, পাদ্রীশিবপুরে থাকতাম। তারপরে তো বিয়ে হইলো, ঢাকা এখানে আসলাম, এইভাবে ওর সঙ্গে অনেক দিন আমাদের দেখা হয় নাই। কিন্তু এখানে এসে যখন দেখছি পিকলুকে, তখন আমি বলতাম আমার স্বামীর সঙ্গে, যেন আমরা ছোটো সময় এই করেছি ওই করেছি। কিন্তু আমি বিশ্বাস করি তোর জীবন অনেকটা শুনেছি, তোর ছেলেদের ভালোভাবে মানুষ করেছস, মেয়েকে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। বাকি জীবন তুই সুন্দরভাবে চলবি, সুস্থ থাকবি এবং যে উদ্দেশ্যে যাচ্ছিস বাংলাদেশে, সেই উদ্দেশ্য পূর্ণ করবি। আমরা সেই প্রার্থনা করি এবং করব। সেখানে গিয়ে যেন তুই সুস্থ স্বাস্থ্য থাকস, নিরাপদে যেতে পারস, এই কামনা করব। আমি যখন ওইখানে গির্জায় যেতাম, কোন গির্জা যাইতে, তোমার কাকার গির্জা ডেভিডসনে, পিকলুকে দেখে অনেক ভাবতাম যে অন্তত আমরা দুইজনে একসঙ্গে আমরা আছি। কিন্তু আমি জানি, আমি অনেক সময় শুনেছি যে ও অনেক কষ্ট পেয়েছে। এক সময় শুনেছি ও অসুস্থ, তখন আমার মেয়েটা ছেলে বলছিল, মা তোমার ঘরটা খালি থাকলে পিকলুর দিকে আসতে পারে। আন্টি খালি থাকলেও আসতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ করে নাই। ও কারোর সঙ্গে হয়তো থেকে ও সেখানে ভালো ছিল। আশা করি ভবিষ্যতেও ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা এক মনে হয়ে প্রার্থনা করব। দেখছো আমি কথা বলতে পারতেছি না, কারণ আমার একটা ওষুধ আছে, সুখ হয়ে যায় সব কিছু, যার জন্য এখন আমি বেশি কথা বলতেও পারি না, বলবো না। প্রার্থনা করি, কামনা করি বাংলাদেশে গিয়ে তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা, ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে থেকো। শুনেছি তুমি সুন্দরভাবে সংসার করে ছেলেদের মানুষ করেছ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ঈশ্বরের জন্য কাজ করবা, প্রার্থনা করবো যেন ঈশ্বর তোমাকে এই বয়সে সুন্দরভাবে সুস্থ শরীরে ঈশ্বরভাবে কাজ করার সুযোগ দেন। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই গিলবার্টকে সুন্দর আয়োজন করার জন্য। গিলবার্ট, তো পিকলু সম্বন্ধে আমার দুইটা কথা না বললেই হয় না।
পিকুকে তো আমি ছোটোবেলা থেকেই চিনি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, ওদের 5 মিনিট লেগে হেঁটে গেলে যা আমরা ওর সঙ্গে দেখা হতো বৎসরে একবার বা 2 বার। ওই বড়দিনের সময় দেখা হতো, যখন আমরা বোর্ডিং থেকে আসতাম ওরাও থাকতো বাড়িতে, কীর্তন গান গাইতে যাইতাম, তখন ওই দেখা সাক্ষাৎ হতো। তারপর দীর্ঘ সময় বোধহয় 25-30 বছরে দেখা সাক্ষাৎ হয় নাই। তো আমেরিকায় এসে ওর সঙ্গে দেখা হইলো আমার। ও তো প্রথম চলে আসে ফ্লোরিডায়, মিস্টার সুশান্ত অধিকারী ওয়াইফ কাকিমা, উনি ওরে স্পন্সর করে নিয়ে আসে এখানে। তারপর কাকিমা তো আমার বাসায় ছিল, বেশ 6-9 মাস ছিল আমার বাসায় থেকে। উনি এখান থেকে কাগজ টাগজ করে চলে গেছে। তো সেই এসে ওকে বল তুই ওখানে যা, ওখানে গেলে পড়া সম্বন্ধে ওরা সাহায্য করবে। তো যাক, আমি তো সাহায্য করতে পারি যেটুকু জায়গা মানে থাকার জায়গা টাকায় যেটুকু করার করছি ওর জন্য। তারপর শেষে মিন্টুকে ধরে, যাক মিন্টুর মাধ্যমে আর কি কাগজপত্র করলাম। মিন্টু মাসে যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক, সেখানে সুস্থ থাকুক, এবং আমাদের বিসর্জনে সমাপন করার জন্য আমরা এখানে সকলে যে এক প্রেমে, খ্রিস্টের প্রেমে যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, সম্মান করতে পারি, এবং ওনাকে জন্য আমরা সঙ্গে রেখে ঈশ্বরের চরণে আমরা রাখতে পারি। আমরা সেই প্রার্থনাই করবো যেন সে সুস্থ থেকে তার গৌরব, তার প্রশংসা, তার জয়গান করে যেখানেই থাকে যেন সুস্থ থাকে। ধন্যবাদ সকলকে। পিকলু আসলে আমার নানি হয়। পিকলুদের আমি প্রায় 30-35 বছর আগে দেখছি। তখন আমি মামা বাড়ি গেছি বড়দিনে, তখন সবাই বলতেছে কি এই পিকলু আসছে, পিকলু আসছে, সাবধান সাবধান, চিল্লাচিল্লি করবে। আমার সব বাড়ির মানুষ তারা খুব ভয় পায়। এখন আমার মতো ছায়াবেলা তো তার সাথে কথা বলার সাহসই নেই তখন পিকলু। তখন দিদির সাথে কোনোদিন আমার সাথে কথা হয় না, কিন্তু এখানে আসার পরে একবার ডেভিশনে একটা অনুষ্ঠানে গেছি, দেখার পর চেহারা দেখে না আমি মনে চিনে ফেলাইছি। আমি জিজ্ঞেস করছি কি আপনি কি পিকলু? বাকি তুই কে? আমি কি তুমি মায়া ছায়া চেনো? হ্যাঁ চিনি তো, আমি তোমার বোন। তখন দিদি আমার চিনছে। তারপরে দিদির সাথে তখন কথা বলি, কিন্তু ওই সাহস নাই দিদির সাথে ক্লোজভাবে মিশবো। দিদির ভালোবাসি, এখনো বাসি, তখনও বাসতাম, কিন্তু দিদি আমার ভালোবাসতাম একটু দূরে 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 কেমন যেন করতো। ওই নানি ভাববে নাতিনের মতো স্যানার করতো। তারপরে আরেকটা অনুষ্ঠানে গেছি, তখন না দিদির আমি চিনি নাই, কারণ সেই অনুষ্ঠানে একটা বাসায় গেছি, দিদি একটা মেক্সি পরা, চুলমুল ছাড়া, মানে সেরা বেলা কাটতে না, আমি চিনি নাই। আর নাচি না, আমি ওই ঘরে গিয়ে নুপুরের ঘরে, আমি নুপুর এই মহিলাকে যখন চলে গেছে তখন জিজ্ঞেস করছি কেন আপনি চিনেন না? তো পিকলু আন্টি। আমি কি তখন তো দেখছি সাজা গুজা ফুল পরি, এখন তো দিদি কোনো পরি না, এখন তো অন্যরকম লাগতেছে। তখন দিদি আমার পর খুব অভিমান না রাগ জানি না, দিদি আমার সাথে কথা বলে, আমি দেখতে গেলে সে ওদিকে যায়। আমি দিদি তুই আমার সাথে এরকম কর কেন? বাকি তুই সেদিন আমার চিনলি না, আর ওই দিন তো একটা সুন্দর চিনলি, সবাই সামনে কথা কথা বলবো। আমি কি দিদি সত্যি আমি তোমার চিনি নাই। দিদি আসলে কি জানি কি না বুঝতে পারছি কিনা, দিদি আসলে আমি চিনি নাই। দিদি সরি, তোমার আমি আসলে চিনি নাই। দিদি তারপর থেকে আমাদের করতো, মনে করছে আমি তখন চিনছি, আমার চিনি নাই। সরি দিদি, তুমি আমার কাউ কেনা দিয়ে তোমার আমি ভালোবাসতাম, এখনো বাসি, কারণ তুমি আমার মায়ের ভাস্তি, তোমার আমি ভালোবাসি, এটাই। আমরা অনেকেই আসলে অনেক কথা বলেছি, আর মনে হচ্ছিল যে আজকে যদি পিকলুটি আমাদের পাশে থাকতেন কত ভালো হতো। ওখানে কোনো ফটো নাই, ওখানে কোনো ফটো নাই, কিন্তু ওখানে আপনার মনের ফটোটা এবং আপনাদের মনের দৃশ্য, আপনাদের মনের ছবি সবসময় থাকবে এবং আমাদের মনে পিকলুটি সবসময় বিরাজ করবে। যখন আমেরিকায় যখন আসি 2014 সালে, আমার একটা বান্ধবী, ওর নাম শিউলি, আমি ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত একসাথে পড়ছি। ওর সাথে আর কখনো খুব একটা দেখা হয় না। আমেরিকা আসার পরে শুনলো যে আমি ডোমাল্যান্ডে আসছি, আমার নাম্বারটা তখন বাংলাদেশের নাম্বার ছিল, ভাইবার দিয়ে কথা বলা হয়। ভাইবারে ফোন করে আমাকে বলতেছে যে তোর ওইখানে আমার একটা বান্ধবী আছে।
আমি বললাম তোর বান্ধবী আবার কে? বলে পিকলুতি। পিকলুতি তোর বান্ধবী কেমন? তোর বয়স আমার বয়স একরকম, আমরা একসাথে পড়ছি। কয় দিদির সাথে যখন মিশি মনে হয় ফ্রেন্ড, আর আমরা ওরকম বান্ধবী। আমি পরে জিজ্ঞেস করছি আপনি কি শিউলিকে চেনেন? ও তো আমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ডের সংজ্ঞা অনেক রকমের হতে পারে না। যাই হোক, পিকলু আন্টিকে মিস করবো এই কারণে, কারণ আপনারা যদি আজকে বাংলা চার্চ দেখেন, এখানে ওয়ান অফ দ্য ফাউন্ডার পিকলু আন্টি। কিছু কিছু মানুষকে ঈশ্বর ব্যবহার করে সৃষ্টির জন্য। এইখানে যে বাংলা গির্জা এটা সৃষ্টি হয়েছে, ওয়ান অফ দ্য ফাউন্ডার উনি। এবং ওনার সাথে অনেক বেশি কথা হয়তো মণ্ডলী নিয়ে, চার্চ নিয়ে, কীভাবে প্রচার নিয়ে, কীভাবে প্রচারের কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। এবং উনি সুন্দর আমাকে গাইড করতেন, দিক নির্দেশনা দিতেন। এবং দুইজন মানুষের কাছ থেকে বা তিনজন মানুষের কাছ থেকে আমি সাধারণত চেষ্টা করি উপদেশ নিতে চাই, উপদেশ নিতে, এবং যাদের মাথার চুল সাদা। এবং যে তিনজনের মধ্যে একজন সুশীল আঙ্কেল আর একজন পিকলু আন্টি। যদিও ওনার চুল কালো দেখা যায়, কিন্তু বেশিরভাগ চুলই সাদা, তাই না আঙ্কেল? এই কিন্তু আমি ধন্যবাদ এই পিতা ঈশ্বরকে, এই ভদ্রমহিলা ওনার জীবনের জন্য। কারণ বিশ্বাস করি ঈশ্বরের ডিভাইন প্ল্যান আছে। ডিভাইন প্ল্যান না থাকলে দুইবার নিশ্চিত মৃত্যু থেকে ওনাকে ফেরত আনতো না। এবং প্রথমবার হার্টের অপারেশন হয়েছে, এটা মানা যায়, এটা যে ধরনের অপারেশন হয়েছে এটা অনেকের হয়, কিন্তু পরেরটা তো মর্মান্তিক, শুধু পুরুষ মানুষের হয়, ওই অসুখ কিন্তু মহিলাদের হয় না। এবং ওইটা হ্যাঁ না, কিন্তু আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম, হ্যাঁ আমি বলছিলাম খুব পার্সেন্টেজ কম, এটা মহিলাদের খুব একটা বেশি হয় না। এবং ওই অপারেশনে আরও রিস্কি ছিল, আরও বড় ছিল, কিন্তু ঈশ্বর কি মহানুগ্রহ না, কত তাড়াতাড়ি উনি পাশে ফেরত আসছেন। এবং উনি বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশে যাইয়া উনি এটা টেস্টিমনি, ওনার যে ক্ষত, এই ক্ষত সকল উনি দেখাবেন বিশ্বাসে যে এই ক্ষত হচ্ছে আমার টেস্টিমনি, আমাকে ঈশ্বর যে বাঁচিয়ে রাখছে, এইটা হচ্ছে তার প্রমাণ। আমি নিশ্চিত মৃত্যু যাত্রায় ছিলাম, ওখান থেকে ঈশ্বর আমাকে ব্যবহার করছে। আসলে আমরা শেষ করবো, আর আমি ভুলিগানটি আপনি আসবেন, আপনি শেষ প্রার্থনা করবেন, একদম খাবারের প্রার্থনা। এবং আপনি যদি কিছু বলতে চান, আপনার জন্য ফুল থাকবে, এবং এটাই আমাদের শেষ। তারপরে আমরা আমাদের ফেলোশিপ হলে যাব, ওখানে আমাদের জন্য ঈশ্বর যা ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সেই আহারে ভোজে আমরা অংশগ্রহণ করবো। প্রার্থনার আগে কিছু তো বলতে হয় না, যেহেতু সবাই পিকলু সম্বন্ধে কিছু না কিছু বলল। আমি যখন ছোট ছিলাম, বোর্ডিং ছুটি হলে তো গির্জায় যেতাম জোবার পারে মলিনা যে ঘর মালাকা বাড়ির আগে, তা একসঙ্গে পড়তাম, যেহেতু মলিনা গির্জার পরে ওদের সঙ্গে মালাকার বাড়ি যেতাম ওইখানে। তখন থেকে আমি পিকলুকে দেখি মালাকার বাড়িতে, কিন্তু মালাকার বাড়িতেও কেন মানে কেমন জানি লাগতো যে ওরা তো বাইরে বেরিয়ে মেয়ে, তো এখানে কেন ওই যে সম্পর্কের বিষয়টা, এখানে যে মামা বাড়ি, অত কিছু অত খেয়াল ছিল না। আবার আমার পিসি বাড়ি ওই কাঠিরা, পিসি বাড়ি যখন যেতাম, মানে সবসময় পিসি বাড়ি যাওয়া হতো, ওই বৈরাগী বাড়ির পাশ দিয়ে ওপর দিয়ে, বাবা বৈরাগী বাড়ি বিরাট বাড়ি একটা কিছু, মানে বৈরাগী বাড়ি মানে ওই অত অঞ্চলে একটা না বৈরাগী বাড়ি, আর ওই বৈরাগী বাড়ির মেয়ে পিকলু। আর ওই বাড়ির মেয়ে চিনতাম আর কি, অত তখন মেলামেশা না, তো ওইভাবে। কিন্তু নামটা মানে অত অঞ্চলে পিকলু সবাই জানে, পিকলু নাম। তারপরে তো আমার পড়াশোনা, আমি যখন চাকরি করি ওয়াইডব্লিউসিতে, তখন পিকলুর সাথে আবার দেখা। আমি চাকরি করি অফিসে, আর আমাদের যে স্কুল, ফ্রি স্কুলের টিচার হিসেবে পিকলু আসলো, অনেক দিন কাজ করলো ফ্রি স্কুলে মিরপুরে। তখন অনেক জানাশোনা, অনেক কাছাকাছি, অনেক হঠাৎ করে ও চাকরি ছেড়ে দিল, ও কাজ করবে না। তারপরে ও চলে গেল দিনাজপুরে, ওইখানে টিচার হিসেবে গেল টিচারি করতে। ওইখানে গিয়ে আবার সে ঠিক আমাদের ওয়াইডব্লিউসি এর জন্য আরেকটি শাখা
ওয়াইডব্লিউসি, ওইখানে সে গঠন করলো এবং ওইখানে কাজ শুরু করলো। আর তার একটি কথা যেটা এখনো আমার মনে পড়ে, যেটা কেউ একজন বলল, যেমন বলেছিল ওই সময় যে আমি যেমন ভাঙতে পারি আমি তেমন গড়তেও পারি। এই কথাটা আমার সবসময় এখানেও যখন এসেছে তখনও আমার এই কথাটা মনে পড়তো, এই কথাটা যে ও যেমন ভাঙতে পারে গড়তেও পারে। আর এখানে আসার পর দেখা, জানাশোনা, আসা যাওয়া, কোথাও গেলে একসঙ্গে কথা বলা, কেমন আছে না আছে জিজ্ঞেস করা, এই আর কি। সম্পর্কে পরে আমার বিয়ের পরে যে সম্পর্ক, সেই সম্পর্কে আমি ওর মামি হই, ওর মামা বাড়ির দিক থেকে। আর সেইভাবে যে সম্মানটুকু, সে সম্মানটুকু আমি ওর কাছ থেকে পেয়েছি, মামি হিসেবে ডাকে। তো সে ওরা যখন সংসার করে মণিপুর পাড়ায় যে বাসা ছিল, তখন থেকে দেখেছি, চিনেছি ছোট ছোট ছেলে মেয়ে, তখন ছেলে মেয়েদের ভালো করে মানুষ করেছে, এটা ঈশ্বরের গৌরব। এখানে এসে হয়তো অনেক কষ্ট করেছে, যেটা হয় সবার, ওর বেলা হয়তো একটু ব্যতিক্রম ছিল, তারপরেও ঈশ্বরের উপরে নির্ভরতা যেহেতু তার ছিল, সেই হিসাবে ঈশ্বর তাকে টেনে তুলেছেন এবং সর্ব বিষয়ে আশীর্বাদ করেছেন। বিশেষভাবে যে দুইটি বিরাট অসুস্থতা, আমরা সবাই চিন্তিত ছিলাম তার এই অসুস্থতার সময়টুকুগুলিতে, এবং আমরা দেখেছি ঈশ্বর কীভাবে তাকে আশীর্বাদ করেছেন এবং নতুন জীবন দিয়েছেন বলা যায়, এবং সে নতুন জীবন পেয়েছে। এবং তার যে সিদ্ধান্ত, বারবার সবার কাছ থেকে শুনেছি চলে যাবে চলে যাবে, চিন্তিত ছিলাম, কথা বলেছি, আসলে তুই চলে যাবি? যে হ্যাঁ চলে যাব। যদি এটা তার নিজস্ব ডিসিশন, এবং কিভাবে থাকবে না থাকবে সেটাও তার পরিকল্পনা, অবশ্যই সেটা বাস্তবায়ন হবে ঈশ্বরের উপরে নির্ভর থাকলে। এবং ঈশ্বর নিশ্চয়ই সেই মনোনয়ন তাকে দিয়েছেন যে সেই দেশে যাবেন, এবং আমরা বিশ্বাস করি সেখানে গিয়ে সে ভালো থাকবে। এবং আমরা তাকে ঈশ্বরের হাতে রাখি এই সময়, যেন ঈশ্বর তাকে সেখানে তার কাজের জন্য সুন্দরভাবে তাকে ব্যবহার করেন, এবং সেখানে যেন সে সুস্থ শরীরে থাকেন এবং ঈশ্বরের কাজ সুন্দরভাবে করে যেতে পারেন, এই প্রার্থনা রাখি। যদি কোনো ভুল থাকে আমাদের, আমি প্রত্যেকের হয়ে পিকলুর কাছে বলছি, যদি আমাদের কোনো অন্যায়, কোনো বিষয়ে দুঃখ পেয়ে থাকো পিকলু, অবশ্যই আমরা ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করে দিও। এবং তোমার প্রার্থনায় আমাদেরকে এবং এই মণ্ডলীকে তুমি প্রতিনিয়ত মনে রাখবে, যেন এই মণ্ডলী দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা প্রার্থনা করি। দয়াময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে একটি সুন্দর দিন তুমি আমাদের দিয়েছ, এবং এই দিনটিতে তোমার পবিত্র গৃহে তোমার কতিপয় সন্তানকে তুমি একত্রিত করেছ তোমার নামের গৌরবের জন্য, তোমার কাছে আমাদের প্রার্থনা উৎসর্গ করার জন্য। এবং আমরা বিশ্বাস করি প্রভু, তুমি এখানে উপস্থিত ছিলে, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শ্রবণ করেছ। ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য, যে বাক্য তোমার এই দাসী আমাদের মাঝে প্রচার করেছেন আজকে। এই বাক্যের মাধ্যমে আমরা যা জেনেছি যে কীভাবে ঈশ্বরের উপর বিশ্বাস এবং আমাদের অন্তঃকরণ দিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে কোনো কিছু চাই, সেই ঈশ্বর আমাদেরকে অবশ্যই দান করেন। এবং তুমি জিহোবা যিনি আমাদের প্রত্যেকের জীবনে প্রভু, এই বাক্য আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনে ধরে রাখতে পারি, এবং সেইভাবে তোমার উপরে যেন বিশ্বাস রেখে আমরা জীবনযাপন করতে পারি। আমরা এই নূতন মণ্ডলীকে তোমার হাতে রাখি প্রভু,
এই মণ্ডলীর বর্তমান যে অবস্থা তা তুমি জানো, কিন্তু আমরা বিশ্বাস করি দিন দিন উত্তরোত্তর এর বৃদ্ধি দান হবে এবং এর মাধ্যমে তুমি গৌরবান্বিত এবং প্রশংসিত এবং মহিমান্বিত হবে। এই বাঙালি সমাজে আমরা যারা বসবাস করি, তুমি আমাদের প্রত্যেকের মাঝে কথা বলো, যেন আমরা সবাই একত্রিত হয়ে এই মণ্ডলীকে বৃদ্ধি দানে সহযোগিতা দান করতে পারি। তুমি আমাদের মধ্যে সেই চেতনা, সেই অনুভব এবং সেই আশীর্বাদ দান করো। প্রভু, আমরা এখন এই উপাসনা শেষে আমরা খাবারের আয়োজন করা হয়েছে, সেই খাবারের আয়োজনে আমরা মিলিত হব। সেই খাবার আমরা তোমার কাছে রাখি, তুমি আশীর্বাদ দান করো, যেন সেই আহার গ্রহণ করে আমরা তোমার শক্তি লাভ করতে পারি এবং তোমার কাজের জন্য তা যেন ব্যয় করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।